স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরুণী। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আধিপত্য কায়েম করতে চায় বলে শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ভারত। এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, সব ষড়যন্ত্র রুখতে একমাত্র সমাধান নির্বাচন। তারা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পরিচয় বাংলাদেশী, তাই দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে কেউই দেশের ক্ষতি করতে পারবে না। স্বৈরাচার এরশাদের পতন দিবস উপলক্ষে ৯০ ডাকসু ও সর্বদলীয় ছাত্রৈক্যের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা। এতে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগের দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ সাধারণ মানুষ। নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন হবে, এটাও দেশনায়ক তারেক রহমান বলেছেন। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে শক্তিকে রুখতে একমাত্র সমাধান নির্বাচন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বৃহৎ দল। আমরা তাদেরকে সমর্থন করেছি, এই জন্য সমর্থন করেছি যে এই নিরপেক্ষ সরকার এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে এই সরকারকে বিদায় হতে হবে। এর মধ্যে যে বিগত 15 বছরে যে অন্যায় অত্যাচার হয়েছে, সর্বক্ষেত্রে একটা সংস্কার করার জন্য আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি। এদিকে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ষড়যন্ত্র না করে ভারতের আধিপত্যবাদের আচরণ পরিবর্তন করা উচিত। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদেরকে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম। আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সাথে নেই, আজকে ভুটান আপনাদের সাথে নেই, আজকে শ্রীলঙ্কা আপনাদের সাথে নেই, আজকে মালদ্বীপ আপনাদের সাথে নেই, পাকিস্তান তো নেই, বাংলাদেশ আপনাদের সাথে নেই। বাংলাদেশের বিভিন্ন এলাকার মালিকানা দাবি করে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রচারিত বক্তব্যের কঠোর সমালোচনা করেন রিজভী। বাংলাদেশের নাগরিকের অধিকার থাকবে না, অধিকার থাকবে ভারতের এই অপপ্রচারকারীদের। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচনী সংস্কারের গতি বৃদ্ধির আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। কোনো আগ্রাসীর হাতে দেশের 1 ইঞ্চি মাটিও তুলে দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। সম্প্রীতির বাংলাদেশে মেজরিটি মাইনরিটি বলতে কিছু নেই, একটি গোষ্ঠী এ নিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে বলেও অভিযোগ তার। শুক্রবার সকালে রাজধানীর শাহজাহানপুর থানা আয়োজিত কর্মী সম্মেলনে যোগ দেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় তিনি বলেন, তামাশার নির্বাচনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে। দেশের প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোসরদের না সরালে বন্ধ হবে না ষড়যন্ত্র। জালেম পালালেও এখনো যারা জুলুম করছিল তারা কি সবাই পালিয়েছে? পালে নাই, তারা মাথা খুঁটি করে এখনো বিভিন্ন জায়গায় বসে আছে। দূষিত লোকদেরকে প্রত্যেকটাকে বিদায় করতে হবে বাংলাদেশের প্রশাসন থেকে। কুমিল্লার কর্মী সম্মেলনে জামায়াতের আমির বলেন, সম্প্রীতির বাংলাদেশে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে ফায়দা নেয়ার চেষ্টা করছে। আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না। এই মাইনরিটি শব্দ বলে বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায়। বলেন, স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ নয়, সংস্কারের গতি বাড়িয়ে সুষ্ঠু নির্বাচনের তাগিদ দেন শফিকুর রহমান। আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দেবেন, তার জন্য যত সংস্কার প্রয়োজন তাই আপনারা করবেন। আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না, আবার অনুরোধ করব, আপনারা মূল্যবান সময়টাকে নষ্ট করে দীর্ঘায়িত করবেন না। আপনারা যৌক্তিক সময়ের ভিতরে এই নির্বাচন জাতিকে উপহার দেন। ক্ষমতায় গেলে বিপ্লবীদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের পাশাপাশি নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের কথাও জানান জামায়াতের আমির। যারা যুবক তারা একটা ভোটও দিতে পারে। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস 7 দিন ও আরেক আসামি রিপন দাসকে 5 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। দুপুরে 2 আসামিকে মহানগর হাকিম কাজী শরীফুল আলমের আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত চন্দন দাসের 7 দিন ও রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গেল ২৬শে নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের পর তার ভক্তদের সাথে পুলিশের সংঘর্ষের সময় আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন সাইফুলের বাবা। অপপ্রচার বা মিথ্যাচার করে লাভ হবে না, ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক আছে এবং থাকবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন ও শ্রম কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশে মেজরিটি মাইনরিটির কোনো বিভাজন নেই, এখানে সবাই একসাথে বাস করছে। কারো উস্কানিতে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশিরা ভারতে গেলে তারা অর্থনৈতিকভাবে লাভবান হয়। যাতায়াত ভ্রমণে আমার থেকে লোক বেশি যায়, তারা সেখানে চিকিৎসার জন্য যায়, তারা বাজার করতে যায়। না গেছে তাতে আমাদের কি, আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না। হ্যাঁ, তো যতদিন ভারতের আমাদের বিরুদ্ধে কোনো প্রপাগান্ডা হবে ততদিন আমাদের দেশের লোক কম যাবে, কম গেলে আমাদের তো কোনো ক্ষতি নেই। বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পুনর্জন্ম অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিচার বিভাগকে রক্ষা করবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে রাজশাহী ইউনিভার্সিটি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রুলার সম্মেলনে তিনি একথা বলেন। আরও বলেন, বিচারক নিয়োগের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়নের লক্ষ্যে সরকারের কাছে সুপারিশ করা হয়েছে। আইনের শাসন নিশ্চিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সদস্যরা জুডিশিয়ারির সাথে জনগণের সেতু বন্ধন হিসেবে কাজ করছে বলেও জানান তিনি। প্রধান বিচারপতি বলেন, বর্তমানে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে তা ধরে রাখলে আগামীতে দেশের সব প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। আমরা যে এই মুহূর্তে জাতীয় ঐক্যের এক নতুন অধ্যায় রচনা করছি, সেই ঐক্য পরিণত হোক এমন এক প্রাতিষ্ঠানিক ঐক্যমতে যার উপর ভর করে রাষ্ট্রের প্রতিটি অঙ্গ বা স্তম্ভ স্ব অবস্থান হতে প্রকৃত অর্থে স্ব স্বাধীনতা বজায় রেখে সেই জাতীয় ঐক্যকে আরো সুদৃঢ় করতে সক্ষম হয়। বারবার পরিবর্তন হচ্ছে দেশের জাতীয় শিক্ষাক্রম। স্বাধীনতার পর এ পর্যন্ত 7 বার বদল হয়েছে কারিকুলামে, আবার একাধিকবার পদ্ধতি পরিমার্জন হলেও টেকসই পর্যায়ে পৌঁছাতে পারেনি তার একটিও। এনসিটিভি বলছে, এবার যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার কথা ভাবছে সরকার। আর বিশেষজ্ঞরা বলছেন, কারিকুলামের আগে ঠিক করতে হবে জাতীয় শিক্ষা দর্শন। স্বাধীনতার পর ১৯৭৭ সালে প্রথম প্রণয়ন করা হয় শিক্ষাক্রম। এরপর ১৯৮৬ সালে আবারও পরিমার্জন করা হয়। পরে ১৯৯২, ১৯৯৫, ২০০২, ২০১২ এবং ২০২৩ সালে 5 দফা পরিমার্জন ও সংশোধন করা হয় শিক্ষাক্রমের। অর্ধ শতাব্দীতে শিক্ষায় এতবার পরিবর্তনকে সঠিক কোনো পদক্ষেপ হিসেবে দেখছেন না শিক্ষা গবেষকরা। দুনিয়া জুড়ে যেটা করা হয় এখানে সেটা করা হয় না। এখানে শতভাগ পরিমার্জন না কিংবা শতভাগ পরিবর্তনের মধ্যে ফেলা হয়, যার ফলে আমাদের অভিভাবক, শিক্ষক এবং গার্ডিয়ান সবাই এক ধরনের গিনিপিগের মতো ব্যবহার হয়। আমরা প্রত্যাশা রাখি যে এই সরকার আমাদের শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদেরকে এইভাবে এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে কিংবা এক্সপেরিমেন্টের মধ্যে ফেলবেন না। এর মধ্যে সবশেষ ২০২৩ সালে প্রণীত নতুন কারিকুলাম নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক ওঠে সর্বমহলে। গণ অভ্যুত্থানে সরকার পতনের পর বাদ দেয়া হয় বিতর্কিত সেই কারিকুলাম। ২০২৬ বা ২৭ সালে নতুন কারিকুলাম প্রণয়নের কথা ভাবছে সরকার। কিভাবে পরিবর্তন করলে, কতটুকু পরিবর্তন করলে সেটা সাস্টেইন করে, মানে টেকসই হয়। আশা করি যে এবার আমরা আগের ভুলগুলি আর করব না, যাতে আমাদের ঘন ঘন কারিকুলাম পরিবর্তন করতে হয়, গার্ডিয়ানরা রাস্তায় নামে, শিক্ষকদের মুখ বন্ধ করে দেওয়া হয় যে কোনো কথা বলা যাবে না, যা দিব তাই গ্রহণ করতে হবে, আপনাদের কাজ হচ্ছে বাস্তবায়ন করা। এটা ঠিক নয়।
উদ্যোগ যাই হোক না কেন, শিক্ষা বিশেষজ্ঞরা সবার আগে জোর দিচ্ছেন জাতীয় শিক্ষানীতি ঠিক করার ওপর। শিক্ষাক্রম যদি আপনি করতে চান, জাতীয় শিক্ষাক্রম, প্রথম যে কাজটি করতে হবে, সকলের সম্মতিক্রমে একটা জাতীয় শিক্ষা দর্শন প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশের দুর্ভাগ্য হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কোনো জাতীয় শিক্ষা দর্শন নাই। ওই শিক্ষা দর্শন অনুযায়ী আমাদেরকে এস্টাবলিশ করতে হবে জাতীয় শিক্ষানীতি। শিক্ষানীতি অনুযায়ী আমাদের পাঠ্যপুস্তক নির্ধারণ করতে হবে। শতভাগ শিক্ষাক্রম পরিবর্তন করে নতুন কোনো শিক্ষাক্রম এস্টাবলিশ করা, এটা একটা ভ্রান্ত ধারণা, যেটা বাংলাদেশে এই 50 বছর ধরে হয়ে এসেছে বলেই আমাদের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীরা এবং আমাদের অভিভাবকরা এবং শিক্ষকরা গিনিপিগ হিসেবে এই শিক্ষার কাছে বারবার তার প্রতারিত হচ্ছে। পেছনের ব্যর্থতা ঠেলে আসছে কারিকুলাম শিক্ষার্থীদের বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে এমন প্রত্যাশা সর্বমহলের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা সহ সারা দেশের বাজারেই দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। 2-1 জায়গায় পাওয়া গেলেও তাও চাহিদার তুলনায় খুব কম, দামও নেওয়া হচ্ছে বেশি। বিক্রেতাদের অভিযোগ, দাম বাড়াতেই তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে কোম্পানিগুলো। এই সুযোগে খোলা তেলের দাম বাড়িয়েছেন অনেকে। বোতলজাত সয়াবিন তেলের সংকট রংপুর অঞ্চলের বাজারে বাজারে। খুচরা মুদি দোকান থেকে শুরু করে ডিলার, কোথাও মিলছে না বললেই চলে। 2-1 জায়গায় পাওয়া গেলেও নেওয়া হচ্ছে নির্ধারিত দামের চেয়ে 10 থেকে 15 টাকা বেশি। এতে না বিশ্বাস ক্রেতাদের। বাজারের দোকানে বলতেছে তেল নাকি নেই, এখন আমরা তেল না থাকলে আমরা কি রান্না সংগ্রহ করবো? উদ্যোগতির ব্যাপার নিয়ে তো কমপ্লেন করার আর শেষ নাই, করেই আসতেছি, সমাধান পাচ্ছি না। একই অবস্থা রাজধানী সহ সারা দেশেই। ক্রেতাদের অভিযোগ, দাম বাড়ানোর জন্য বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এখন একটু আভাস পাই যে জিনিসটা দাম বাড়তে পারে, তখন আমরা জিনিসটা বাজারে পাই না। আবার যখন শুনি যে দাম কমতে পারে, তখনও এসে জিনিসটা পাই না। আমার কাছে মনে হয় যেন তেলের সংকট কৃত্রিম সংকট। তেল পাওয়া যাচ্ছে না, বোতলজাত, সব সিন্ডিকেটের খেলা। আমরা খুব সমস্যার মধ্যে আছি। বর্তমান প্রশাসনের কাছে আমি আশুদৃষ্টি কামনা করছি, এটাকে নিয়ন্ত্রণ করা দরকার। ঢাকার বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ না থাকায় ক্রেতা ধরে রাখতে খোলা তেল বিক্রি করছেন অনেকে। সাধারণত প্যাকেট তেল তো এখন কোম্পানিরা দিচ্ছে না, কিছুর জন্য সাপ্লাই কম, বুঝতে পারতেছে না। সয়াবিন তেল তো আগে থেকে নাকি এরা এলসি কমে গেছে নাকি বলছে, এটা ডিসেম্বরে এমনিও ক্রাইসিস থাকবে এটা বলছে আর কি। দোকানিরা বলছেন সরবরাহ না থাকায় বাধ্য হয়ে তাদের বেশি দামে তেল বিক্রি করতে হচ্ছে। লুজ তেল বেচতেছি আমরা 186 থেকে 88, প্যাকেট চার্জটা লিটার প্রতি হলো 167 টাকা। শতকরা আপনার 90 দোকানেই আপনার তেল নেই, সীমিত আকারে পাচ্ছি, যেরকম ওইভাবে সীমিত আকারে আমরা বিক্রি করতে পারতেছি। আর ডিলারদের অভিযোগ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দিয়েও কোম্পানি সয়াবিন তেল সরবরাহ করছে না। আজকে প্রায় 2 সপ্তাহ ধরে আউটের দাম কিনা 2 পিস 1 পিস গায়ের দাম মতন বেশি দিয়ে কিনা বেচতেছি। কোম্পানি চাইতেছে দাম বাড়াইতে, কিন্তু মূলত এরপরে কোম্পানির চাপের, সরকার চাপের কারণে কোম্পানির দাম বাড়াই দেয় না, এই জন্য কোম্পানির সংকট দেখাইতেছে। সয়াবিন তেলের সংকট কাটাতে সরকারি তদারকির দিকে তাকিয়ে সাধারণ মানুষ। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে মুগ্ধতা ছড়ানো প্রজাপতি মেলা। বিভিন্ন প্রজাতির বাহারি রঙের প্রজাপতি দেখতে ভিড় করেন অসংখ্য দর্শনার্থী। শিশুদের জন্য ছিল আঁকাবুকি প্রতিযোগিতা। প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বাড়াতেই এবার মেলার 14তম আয়োজন। যেন রঙের ফোয়ারা ছুটেছে সবুজ ক্যাম্পাসে। হেমন্তের বাতাসে ডানা মেলেছে বাহারি রঙের প্রজাপতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবারের প্রজাপতি মেলায় স্লোগান, উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি। আর এই আয়োজন ঘিরে প্রকৃতি ও প্রজাপতি প্রেমীদের মিলন মেলায় পরিণত হয় ক্যাম্পাস। বিভিন্ন জায়গা থেকে পরিবার পরিজন নিয়ে ছুটে যান প্রজাপতি মেলায়। শিশু কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাচ্চাদের সাথে আসি বা ফ্যামিলির সাথে আসি, ভালোই লাগে, ওরা অনেক মজা করে। আমি ড্রয়িং এ করেছি এবং এক্সপ্রেশন করে চকলেট পেয়েছি। প্রজাপতি যত বাড়বে তত কিন্তু উদ্ভিদের সংখ্যা তত বাড়বে, কারণ প্রজাপতি হচ্ছে একমাত্র এবং প্রধান যেটা পলিনেটর বলতে পারি, ইনসেক্ট পলিনেটর আমরা বলি। শুক্রবার সকালে জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে প্রজাপতি অবমুক্ত ও বেলুন উড়িয়ে মেলার 14তম আসরের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। প্রজাপতি সংরক্ষণে অবদানের জন্য এবছর বন ও প্রকৃতি বিষয়ক সংগঠনের প্রতিষ্ঠাতা সবুজ চাকমা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদকে বাটারফ্লাই সম্মাননায় ভূষিত করা হয়।
মূলত প্রজাপতির যে ভূমিকা আমাদের প্রকৃতি এবং বনাঞ্চলে তারা যে বীজ উৎপন্ন করছে, আপনার পলিনেশনের মাধ্যমে গাছ উৎপন্ন করছে, এই মেসেজটা আমরা সমস্ত মানুষকে দিতে চাই। দিনব্যাপী এই মেলার আয়োজনে বর্ণাঢ্য র্যালির পাশাপাশি ছিল শিশু কিশোরদের প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, ঘুড়ি উড়ানো, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতাও। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।